দুটি মৌলিক সংখ্যা তাদের লসাগু কত তুমি জানো যে তাদের গুণফল, কিন্তু কেন সেটা কি জানো? আবার বলা হলো দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, তুমি তো বলতেই পারবে এক। কিন্তু এক কেন তার ব্যাখ্যা যদি আমি বলতে বলি, তুমি কি জানো নাকি আজকে জেনে নিতে হবে কোনটা? দুটি সংখ্যার গুণফল তুমি জানো, তাদের লসাগু জানো, তাহলে গসাগু কত? অথবা তুমি গসাগু জানো তাহলে লসাগু কত? অথবা দুটি সংখ্যার গুণফল জানো, তাদের লসাগু জানো, সংখ্যা দুটি কত কত বা তাদের সমষ্টি কত বা তাদের অন্তর কত, কিভাবে নির্ণয় করবে? তাই তো আজকেই শিখবো আমরা। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 7 এবং 12 দ্বারা ভাগ করা যায়? বৃহত্তম বলেছি তো, তাহলে তো লসাগু হবে, কিন্তু না, এখানে লসাগুই করতে হবে। কেন লসাগু করব জানতে হবে, বুঝতে হবে। না বুঝে কোনো অঙ্ক করাটাকে ঠিক? বুঝে নাও ভালো করে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট, জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। কি বই? নিশ্চিত নবোদয়। শাহ পাবলিকেশনের নিশ্চিত নবোদয় বই, বেসিক বই। এই বই থেকে আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 2 অর্থাৎ গুণনীয়ক, গুণিতক, বিভাজ্যতা, লসাগু, গসাগু, এই চ্যাপ্টারের আমরা আজকে 81 দাগ থেকে 115 দাগ পর্যন্ত যে সমস্যাগুলিকে পাবো, সেই সমস্যাগুলির সমাধান কৌশল শিখে নেব। এখানে আমরা পাবো অনেকগুলি সমস্যা। এই সবকটি সমস্যার সমাধান কৌশলকে ভীষণ গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শিখে নিতে হবে। চলো আমরা হোয়াইট বোর্ডে যাব। হোয়াইট বোর্ডে গিয়ে দেখে নেব যে প্রত্যেকটা সমস্যা সমাধান করার জন্য বেসিক কোন জায়গাটা আমাকে ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে, সেই জায়গাটা বুঝে নেবে, আজীবনকাল মনে রাখবে। থাকবে আজকের ক্লাসের শেষে HW। চলো দেখবো 81 দাগ, 81 দাগ এবং 82 দাগ, দুটো সমস্যাকে ভালো করে বুঝে নিতে হবে যে কি দুটো মৌলিক সংখ্যা। যখন দুটো মৌলিক সংখ্যার কথা বলবো, তখন সেই মৌলিক সংখ্যা দুটির লসাগু কত এবং গসাগু কত, আমরা এটাকে অতি সহজে মনে রাখতে পারি যে দুটি মৌলিক সংখ্যার লসাগু উহাদের গুণফল, আর দুটি মৌলিক সংখ্যার গসাগু এক। কিন্তু একটু যদি ব্যাখ্যাটা বুঝে নিতে পারো, কারণ ব্যাখ্যা করেছেন, কারণ ব্যাখ্যাটা যদি বুঝে নিতে পারো, তাহলে তোমার আজীবনকালের জন্য বিষয়টা একদম ইজি হয়ে যাবে। কি বলছে? দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, উহাদের গুণফল। কেন গুণফল হবে? দেখো আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি। একটা মৌলিক সংখ্যা 11 আর একটা মৌলিক সংখ্যা 13। মৌলিক সংখ্যার দুটো উৎপাদক থাকে, এক এবং সেই সংখ্যা নিজে, তাহলে 11-র হবে 1 এবং 11, 13-র হবে 1 এবং 13। এবার এই দুটোর মধ্যে যে কমন আছে তাকে একবার নেব, আর বাকি যেগুলো দুটোর মধ্যেই নেই তাদেরকে গুণ করব, করলে পাবো কি? লসাগু। তাহলে এক কমন আছে, 11 নিয়ে নিলাম, 13 নিয়ে নিলাম। এই যে 11 এবং 13 এদের যে গুণফল, সেই গুণফলটাই কিন্তু দেখো আমি কি লিখেছি, ওয়াদের গুণফল হচ্ছে ওয়াদের লসাগু। তাহলে এই যে গুণফলটা, এটা সমান সমান লসাগু আমি বলতে পারি। অথবা এইভাবে সিঁড়ি পদ্ধতিতে যখন আমরা লসাগু নির্ণয় করি, দুটোর কোনোটার মধ্যে যেখানে কোনো একটা কমন সংখ্যা পাচ্ছি না, যাকে দিয়ে ভাগ করব, তাহলে 1 দিয়ে ভাগ করি। এবার তাহলে আবারও যদি করি, তাহলে আবার সেই 1 দিয়েই করতে হবে, বারবার 1 দিয়ে করবো, আজীবনকাল 1 দিয়ে করে যেতে হবে। অর্থাৎ আমি 1 দিয়ে একবার ভাগ করলাম, 11 পেলাম, 13 পেলাম। এবার লসাগু কাকে বলে? লসাগু বলতে বোঝায় এই সব কটাকে গুণ করতে হয়। তাহলে 1 গুণ 11 গুণ 13, অর্থাৎ আলটিমেটলি আমি 11 গুণ 13, অর্থাৎ এই যে যে দুটো সংখ্যা নিয়েছিলাম 11 এবং 13, এদের যে গুণফল, সেই গুণফলটাই পাচ্ছি। এই গুণফলটাই ওদের লসাগু সমান হচ্ছে। তাহলে দুটো মৌলিক সংখ্যার লসাগু কেন উহাদের গুণফল হয়? কারণ ওই মৌলিক সংখ্যা দুটির মধ্যে সাধারণ উৎপাদক একটাই থাকে, সেটা হচ্ছে 1। তাকে নিয়ে নেওয়ার পরে বাকি যে সংখ্যা দুটি পড়ে থাকে তাদেরও গুণ করতে হয়, তারা ওই মৌলিক সংখ্যা দুটি হয়। চলে যাব গসাগুতে। দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? উত্তর হচ্ছে 1। কারণটা কি দেখে নিই।
11 একটা মৌলিক সংখ্যা, 19 একটা মৌলিক সংখ্যা। তাহলে 11-র উৎপাদক কত? 1 এবং 11, 19-এর 1 এবং 19। এবার এই দুটোর মধ্যে কমন আছে এইরকম উৎপাদক কোনটি? 1। তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে 1। এই সাধারণ উৎপাদক একটাই রয়েছে, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ গুণনীয়ক রয়েছে 1। তাহলে সবচেয়ে বড়কে 1, সবচেয়ে ছোটকে 1। আমার দরকার গসাগুতে সবচেয়ে বড়টা, তো সবচেয়ে বড়টা এখানে 1 হয়েছে। তাই সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক যখন একটাই পেয়েছি এবং সেটা যখন 1, তাহলে গসাগুও তো 1। তাহলে দুটো মৌলিক সংখ্যার গসাগু কেন 1 হয়? কারণ ওদের সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক একটাই হয়, সেটা 1, সেই জন্য গসাগু 1 হয়। আর লসাগু কেন গুণফল হয়? কারণ ওদের সাধারণ উৎপাদক 1, 1 দিয়ে ওই মৌলিক সংখ্যা দুটোকে ভাগ করলে ওদেরকেই পাওয়া যায়, আর লসাগু করতে গিয়ে ওদেরকেই গুণ করতে হয় 1-এর সাথে। তাই 1-এর সাথে ওদেরকে গুণ করার অর্থ হচ্ছে ওদের গুণফল। তাই আমরা বলবো দুটি মৌলিক সংখ্যার লসাগু উহাদের গুণফল, দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। বিষয়টা বোঝা গেল? ক্লিয়ার হলো? এই বিষয়টাকে আরো ভালোভাবে তুমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে, যেভাবে আমরা শিখিয়েছি কোনো বিষয়ের উপর কনসেন্ট্রেশন কিভাবে বাড়াতে হয়, সেইভাবে তুমি গভীরভাবে একটু চিন্তা করো, এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনোদিন ভুলবে না। যাবো পরবর্তী সমস্যাগুলো। দেখবো পরবর্তী দুটো সমস্যা কি। 83 এবং 84-তে একই অঙ্ক রয়েছে, একবার বলেছে লসাগু, একবার গসাগু। তাহলে লসাগু বলেছে 83-তে আর গসাগু বলেছে 84 দাগে। তো এই ক্ষেত্রে দুটো সংখ্যার লসাগু অথবা গসাগু নির্ণয় করতে গেলে আমরা যে পদ্ধতিতে যেতাম, এখানে আমরা অন্য একটা বিষয় দেখতে পাচ্ছি। সেই সংখ্যাটাকে উৎপাদকে ভেঙে গুণ আকারে দিয়ে দিয়েছে। এইরকম যদি আমরা পাই, তাহলে তার লসাগু এবং গসাগু খুব সহজে কিভাবে নির্ণয় করব, একদম সহজ পদ্ধতিটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আজকে। তো দেখো, তুমি সংখ্যা দুটো কত কত, 2 গুণ 3 গুণ 5, এই হচ্ছে একটা সংখ্যা। 5 দুগুণে 10, 3 30, এইটাকে হচ্ছে 30কে আমরা এইভাবে লিখেছি। আচ্ছা, কতকে লিখেছি জানার দরকার নেই, এইটা হচ্ছে একটা সংখ্যা। অপর আর একটা সংখ্যা কত? 3 গুণ 5 গুণ 7, এটা হচ্ছে আর একটা সংখ্যা। এদের লসাগু নির্ণয় করতে হবে। যখনই বলবে এরকম আকারের সংখ্যা পাবে এবং তাদের লসাগু নির্ণয় করতে বলবে, প্রথমের সবকটাকে নিয়ে নেবে, 2 গুণ 3 গুণ 5। এবার দ্বিতীয়টাতে যাবে, দেখবে এর কোনটাকে আগে একবার নিয়েছি, এটাকে একবার নিয়েছি, তাহলে এটাকে আর নিতে পারবো না। 5কে একবার নিয়েছি, আর নিতে পারবো না। 7কে নেওয়া হয়নি এখনো, এখানে 7কে বসাতে হবে। তাহলে 5 দুগুণে 10, 3 7 21, এই 210 হবে এদের লসাগু। এবার আসবো গসাগুতে। গসাগুর ক্ষেত্রে আমি কি করব, ওইভাবে নিতে পারবো না, যেটা লসাগুর ক্ষেত্রে সব কটাকে প্রথমে নিয়ে নিলাম, তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে কোনটা কোনটা বাদ গেছে সেটাকে নেব। এক্ষেত্রে কি হবে, 2 দুটোর মধ্যেই কি আছে? না, নেই, তাহলে বাদ। 3 দুটোর মধ্যেই কি আছে? হ্যাঁ আছে, তাহলে 3কে নেব। 5 দুটোর মধ্যেই কি আছে? হ্যাঁ আছে, তাহলে নেব। 7 কি দুটোর মধ্যেই আছে? না, এখানে নেই, এখানে আছে, নেব না। তাহলে 3 5 15, এটাই হবে গসাগু। এবার এই যে আমরা অঙ্ক দুটোকে করলাম, উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে যে পদ্ধতিতে আমরা করলাম, এই পদ্ধতি অবলম্বন করে এই অঙ্কটাকে আরেকটু কঠিন করে যদি দেওয়া হয়, অর্থাৎ এইখানে 2 গুণ 3 গুণ 5 রয়েছে, এদের যদি এখন পাওয়ার দিয়ে দেওয়া হয়, অর্থাৎ 2 এর মাথায় একটা পাওয়ার থাকলো, 3 এর মাথায় থাকলো, 5 এর মাথায় থাকলো, সেক্ষেত্রে এইরকম লসাগু আর গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। পরবর্তীতে এই ধরনের সমস্যা কিন্তু তোমার সামনে আসতে পারে। তাহলে কি করবে, দেখো এই যে 3টে সংখ্যা, এই হচ্ছে একটা সংখ্যা, এই দুটো সংখ্যা, এই 3টে সংখ্যা। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখো, এই যে যে
ভাঙা হয়েছে সেই ভাঙার মাথাতে কিন্তু আবার পাওয়ার রয়েছে। এখানে যৌগিক সংখ্যা আমি রেখেছি, যৌগিক সংখ্যা নাও থাকতে পারে, শুধু মৌলিক সংখ্যাগুলোকে গুণাকারে বসানো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যদি যৌগিক সংখ্যা থাকে কোনো প্রবলেম নেই, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে এই তিনটে সংখ্যার ক্ষেত্রে যদি বলা হয় লসাগু আর যদি বলা হয় গসাগু, তাহলে তুমি কি করবে? যদি লসাগু বলে নিয়ম একই থাকবে। লসাগু বলে প্রথমে সবকটাকে নিয়ে নাও, 2 3 এর স্কয়ার 4 এর স্কয়ার নিয়ে নিলে। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 2 একটা নিয়েছো, কিন্তু এর মাথায় কয়টা ঘাত আছে? 3টে ঘাত আছে। অর্থাৎ তুমি কি করবে? এখানে 2 আরো দুবার নিতে হবে তোমাকে, অর্থাৎ 2 এর স্কয়ার নিতে হবে। তাহলে স্কয়ার 2 আর এখানে 1 3টে নেওয়া হয়ে গেল। 3 এর মাথায় কত আছে? পাওয়ার 4 আছে। তুমি কত নিয়েছিলে? তুমি নিয়েছিলে 2 নিয়েছিলে, আরো 2 নিতে হবে। পাওয়ার গুলোকে কি হয়, গুণের সময় যোগ বিয়োগ করা যায়, সেই জন্য ওইভাবে আমরা নিচ্ছি। আচ্ছা, এবার 4 এর 3 তুমি দুটো নিয়েছো, তাহলে আরো একবার 4 নিতে হবে। এবার কি হচ্ছে? এবার হচ্ছে 2 এর স্কয়ার, তোমার 2 তো বেশি নেওয়া হয়ে গেছে, 3 এর স্কয়ার 3ও তো বেশিবার নেওয়া হয়ে গেছে, 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4। তুমি 4 ম্যাক্সিমাম কটা নিয়েছো? ম্যাক্সিমাম নিয়েছো 4, দুটো আর একটা 3টে, তাহলে আরো একটা নিতে হবে, আরো একটা 4 তোমাকে নিতে হবে। আর 7 এখনো নেওয়া হয়নি, তাই এখানে 7 নিতে হবে। তাহলে এবার তোমার লসাগু কত আসলো? 2 এর কিউব। আমি মজাটা দেখিয়ে দেব, এত বড় করা লাগে না, আরো একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে। 2 এর কিউব, 3 এর কত আছে? 2 আর 2, 3 টু দি পাওয়ার 4, 4 এর কত আছে? 4 টু দি পাওয়ার 4, আর কত আছে? 7। এই যে লসাগুটা পেলাম, এই জায়গাটা লক্ষ্য করো। এই যে প্রথমে সব নিতে হবে, তারপরে যা বাদ গেছে সেটা নিতে হবে, এইটা যাব না, এই নিয়মে আমি যাব না। এই ক্ষেত্রে এবার কি করব? 2 3 4, 2 3 4, 2 3 4 7। তাহলে তোমাকে এই 2 সংখ্যাটাকে দেখতে হবে তিনটের মধ্যেই 2 আছে কিনা। যদি তিনটের মধ্যে না থাকে কোনো অসুবিধা নেই। 2 এর ঘাত সব থেকে বেশি কত আছে? 2 এর ঘাত সব থেকে বেশি আছে 2 কিউব, সেটাকে বসিয়ে দাও। 3 এর ঘাত সবচেয়ে বেশি কোথায় আছে? এখানে আছে, এটাকে বসিয়ে দাও। 4 এর ঘাত সবচেয়ে বেশি কোথায় আছে? এখানে আছে, তাহলে এখানে বসিয়ে দাও। 7 এর ঘাত একটাই আছে, 7 টু দি পাওয়ার 1। সবচেয়ে বেশি ঘাতযুক্ত যে উৎপাদকগুলোকে আমরা পাচ্ছি গুণাকারে, তাদেরকে পরপর গুণাকারে বসিয়ে গেলে লসাগু হয়ে যায়। ক্লিয়ার হয়নি? আবার বলবো, গসাগুটা দেখে আসি। লসাগুটা আবার বলবো। গসাগুর ক্ষেত্রে কি হবে? তিনটের মধ্যেই আছে কে কে, তাদেরকে আগে বাছো। তিনটের মধ্যেই 2 আছে, বাঁচলাম। তিনটের মধ্যেই 3 আছে, বাঁচলাম। তিনটের মধ্যেই 4 আছে, বাঁচলাম। 7 তিনটের মধ্যে নেই, আর নেবো না, 7কে নেবো না। এবার সবচেয়ে কম কোনটা? গসাগুর ক্ষেত্রে সবচেয়ে কম 2 এর মাথায় ঘাত 1, 3 এর মাথায় সবচেয়ে কম কত? 2, সবচেয়ে কমটাকে নাও। 4 এর মাথায় সবচেয়ে কম কত? 2, এটা গসাগু। তাহলে গসাগুর ক্ষেত্রে কি মনে রাখবে? তিনটের মধ্যেই যারা আছে তাদেরকে গুণাকারে বসাও। সবচেয়ে কম ঘাত কোনটার কত, সেই কটাকে রাখো। যেমন 2 তিনটের মধ্যে আছে, সবচেয়ে কম ঘাত আছে এখানে 1, রাখলাম। 3 এর সবচেয়ে কম ঘাত 2, 4 এর সবচেয়ে কম ঘাত 2, এটা গসাগু হবে আর এটা লসাগু হবে। এইবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আরেকটু ভালো করে বোঝার জন্য আরো একটা অঙ্ক করব। এটা তোমার পাশে থাকুক, খাতায় তোমার থাক। এখানে আর একটা অঙ্ক দেখো। সেক্ষেত্রে ওরকম 3টে সংখ্যা নেব, 2 3 5, আরেকটা নেব 3 5 7, আরেকটা নেব 2 5 7। এবার ঘাত বসিয়ে যাও, নিজের মত মতন বসাও। এখানে 4 দাও, এখানে 3 দাও, এখানে 2 দাও, এখানে 3 এর মাথায় দাও 5, এখানে দাও 7, এখানে দাও 2, এখানে দাও 3, এখানে দাও 2, এখানে দাও 4। 3টে সংখ্যা আমি পেয়ে গেছি। এবার লসাগু গসাগু নির্ণয় করব। যখনই তোমাকে বলা হবে লসাগু নির্ণয় করো, তখন তুমি কি করবে? 2কে একবার নেবে, 3কে একবার নেবে, 5কে একবার নেবে, 3 5 7, এক্সট্রা যা যা পাবে সব বসিয়ে দেবে। তাহলে 2 3 5 7 এই কটা মৌলিক উৎপাদক আকারে এখানে লেখা আছে, এতে সবাইকে নিয়ে নেবে। এবার 2 এর ঘাত সবচেয়ে বেশি কত আছে? 4 আছে, 4 আছে, 3 আছে, তাহলে 4 আছে, সবচেয়ে বেশিটাকে বসিয়ে দেব।
তিনের ঘাত সবচেয়ে বেশি কত আছে? 3⁵, এখানে 5 বসিয়ে দেব। পাঁচের ঘাত সবচেয়ে বেশি কত আছে? 2 আছে, 5 আছে, তাহলে পাঁচের ঘাত সবচেয়ে বেশি 7 আছে, এই যে 5⁷। সেভেনের ঘাত সবচেয়ে বেশি কত আছে? 2 আর 4, 4 আছে। সবচেয়ে বেশি ঘাতগুলোকে বসিয়ে দিতে হবে এবং যতগুলি মৌলিক উৎপাদক আকারে লেখা আছে তাদের সবকটাকেই নিতে হবে। এটা হচ্ছে লসাগুর জন্য। গসাগুর জন্য কি? সবার মধ্যে আছে কে, তাকে আগে খোঁজো। লসাগুর ক্ষেত্রে কিন্তু সবার মধ্যে না থাকলেও তাকে নিতে হবে। 2 এখানে আছে, এখানে নেই, নেব না, 2 বাদ। 3 এখানে আছে, এখানে আছে, এখানে নেই, নেব না। 5 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, শুধু 5কে নিতে পারবো। আর 5-এর সবচেয়ে কম ঘাত কত আছে? স্কয়ার। এইটা হবে ওদের গসাগু। তাহলে দেখলে উৎপাদক আকারে লেখা যতগুলি সংখ্যাই হোক না কেন তাদের লসাগু নির্ণয় করা এবং গসাগু নির্ণয় করার একটা বিশেষ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি অনুযায়ী যদি লসাগু গসাগু নির্ণয় করো কোনোদিন তোমার ভুল যাবে না। এবার এই যে এটা কেন নিলাম এর একটা ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যাটা অনেকটা উঁচু ক্লাসের জন্য, তোমাদের না বুঝলেও চলবে বলেই আমি এর ব্যাখ্যাটাই গেলাম না আজকে। যাব পরবর্তী সমস্যাগুলো দেখবো সেগুলো কেমন, তার সমাধান কেমন। আমরা 85 থেকে 88 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা তাদের গুণফল আমি জানি, তার সঙ্গে কি জানি, হয় লসাগু জানি না হলে গসাগু জানি। তো এক্ষেত্রে 85 দাগের অঙ্কটা একবার পড়ি, তোমরা বইতে দেখো যে কি দুটি সংখ্যার গুণফল 675 এবং তাদের গসাগু 15 হলে তাদের লসাগু কত। আবার 87 দাগে দুটি সংখ্যার গুণফল 300, তাদের লসাগু 60 হলে গসাগু কত। তো এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের সর্বপ্রথম একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান ওই সংখ্যা দুটির গুণফল। এবার দেখো এখান থেকে আমি আরো দুটো সূত্র, এটা হচ্ছে মাদার সূত্র, এটা হচ্ছে মাদার ফর্মুলা। এখান থেকে আমি চলে আসবো আরেকটা সূত্রে যে লসাগু আর গসাগুর গুণফল যদি সংখ্যা দুটির গুণফল হয় তাহলে লসাগু সমান সমান এই গসাগু এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করতে হবে। আবার এখানে যদি গসাগুটাকে বাম পাশে রাখি লসাগুটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে গসাগু সমান সমান গুণফল ভাগ লসাগু। তাহলে এটা হচ্ছে একটা, এটা আর একটা, এই দুটো আমাদের দরকার হতে পারে অথবা এটাও আমাদের দরকার হতে পারে। চলে আসি এবার অঙ্কে। দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, তাহলে লসাগু সমান সমান কত, ওই যে গুণফল তাকে ভাগ করতে হবে গসাগু দিয়ে। 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে 5 কে 5, 1 17, 3 5 15, 2 25, 5 5 25, 3 দিয়ে করলে 3 4 12, 3 5 15, তাহলে লসাগু সমান সমান 45 হলো। এখান থেকে সংখ্যা দুটি কত কত সেটাও নির্ণয় করা যায়, তবে এখন নয়, পরে শিখবো। লসাগু আর গসাগু জেনে গেছে তো, লসাগু কত, লসাগু 45 আর গসাগু কত 15। এই দুটো যদি জেনে যাও সংখ্যা দুটি কত সেটাও জানতে পারবে, সমষ্টি কত জানতে পারবে, অন্তর কত তাও জানতে পারবে। একটু ওয়েট করতে হবে। যাব 87 দাগে, গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু কত, তাহলে গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাওয়া যায়, আমরা পেয়ে গেলাম। তাহলে তোমাদের এই ধরনের সমস্যা কিন্তু পরীক্ষায় তোমরা পাবে এবং তার সমাধান করার জন্য এই জায়গাটাকে আজীবন কালের জন্য মনে রেখে দাও যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগুকে পাওয়া যায়, সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাওয়া যায়, গসাগু দিয়ে ভাগ করলে লসাগু, লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাওয়া যাবে। এইটুকু মনে রাখলেই হবে। যাব পরবর্তী সমস্যা। এইটটি নাইন, 90 এবং 91 এই তিনটে সমস্যাতে আমরা কি পাচ্ছি,
আমরা পাচ্ছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 অর্থাৎ চারটে সংখ্যা দিয়ে দিয়েছে, এদেরকে দিয়ে ভাগ করা যায়। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে এইটা দিয়েও ভাগ করতে পারবো, এটা দিয়েও ভাগ করতে পারবো, এটা দিয়েও ভাগ করতে পারবো, এটা দিয়েও ভাগ করতে পারবো। অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমার জানা নেই। এইখানে এমন একটা সংখ্যা ঢাকা আছে যে সংখ্যাটা আমি জানি না, কিন্তু একে দিয়ে আমি একে ভাগ করতে পারবো, একে দিয়েও ভাগ করতে পারবো, একে দিয়েও ভাগ করতে পারবো, একে দিয়েও ভাগ করতে পারবো। অর্থাৎ এই সংখ্যাটা এর গুণিতক, এর গুণিতক, গুণিতক বলেই তো এটাকে দিয়ে এটাকে ভাগ করা যায়। এটারও গুণিতক, এটারও গুণিতক, এটারও গুণিতক, চারটেরই গুণিতক। এ এমন একটা গুণিতক, এদের সবার ক্ষেত্রে কি, এদের সবার ক্ষেত্রে সাধারণ, এদের সবার ক্ষেত্রে সাধারণ গুণিতক। তাহলে সেই সাধারণ গুণিতক এই সংখ্যাটা অথবা আরো আছে। আর এই যেটাকে ঢেকে রেখেছি এটা হচ্ছে সাধারণ গুণিতকগুলির মধ্যে সব থেকে ছোট, অর্থাৎ লঘিষ্ঠ, লঘিষ্ঠ ঠ। তাহলে ল সা গু, অর্থাৎ এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায় যে সকল সংখ্যাগুলিকে, অনেক আছে, অজস্র, অসংখ্য, তার মধ্যে সবচেয়ে ছোট যেটা হবে সেটা হবে এদের লসাগু। তাই 3, 4, 6, 20 এই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করব আমি। তাহলে দেখো 3 দিয়ে ভাগ করেছি, এটাকে ভাগ করা গেছে আর এটাকে গেছে, এই দুটোকে যায়নি। সব থেকে কম দুটোকে যদি তুমি ভাগ করতে পারো তাহলে সেটা দিয়ে ভাগ করে দাও। সবচেয়ে কম দুটো, তিনটেও করতে পারো, চারটে গেলে তো আরো ভালো হতো। এবার 2 দিয়ে, এটাকে যাচ্ছে না, এটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকেও যাচ্ছে, এটাকেও যাচ্ছে। আবার 2 দিয়ে করলে এটাকে যাচ্ছে না, এটাকে করতে পারলাম, এটাকে পারলাম না, এটাকে পারলাম। তাই লসাগু করে দেখলাম 60। তাহলে এই যে সংখ্যাগুলি আমরা পেয়েছি প্রশ্নে, এইগুলি দিয়ে ভাগ করা যায় এরকম সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 60। 60কে এইগুলো সবকটা দিয়েই ভাগ করা যায়। এর থেকে কম আর কোনো সংখ্যা নেই, 60-এর থেকে কমে আর নেই, 60-এর থেকে বেশি আছে। কি 60-এর দ্বিগুণ, 120, 180, 240, অর্থাৎ 60-এর গুণিতকগুলি এগুলো কিন্তু এগুলো দ্বারা বিভাজ্য হবে। কিন্তু যত সংখ্যাই থাকুক না কেন যা এই সবকটা দ্বারা বিভাজ্য, তার মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে ওদের লসাগু। তাই আমরা এই ধরনের সমস্যায় কি করি, লসাগু নির্ণয় করি। দেখবো, দেখো 90 এবং 91 দাগে যে সমস্যা দুটি রয়েছে ও দুটো তোমরা নিজেই পারবে। এই ক্ষেত্রে আমি একটু সংখ্যাটা মানে অঙ্কটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। 89 দাগে যেটা রয়েছে 3, 4, 6 এবং 20 এইগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি কত, 60। এবার বলা হলো মানে কমপক্ষে বা সর্বনিম্ন কোন সংখ্যাকে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে। তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 3, 4, 6 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। বা বলা হলো সর্বনিম্ন কোন সংখ্যাকে 3, 4, 6 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। যদি বলা হতো প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে তাহলে সেটা সম্ভব হতো না। কেন? কারণ কি সবচেয়ে ছোট সংখ্যাটা এখানে 3, এই 3 অবশিষ্ট থাকতে পারে না, একে দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট কখনোই থাকে না। সব থেকে কম 2 অবশিষ্ট থাকতে পারে এটা দিয়ে ভাগ করলে। তাই এক্ষেত্রে 1 এবং 2 অবশিষ্ট থাকা সম্ভব। তাহলে প্রশ্নটা তোমরা লিখে নাও যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 6 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তো আমার সর্বপ্রথম জানতে হবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত যাকে এইগুলি দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে 60। সেটা কত? সেটা 60। এবার এই 60-এর সাথে তুমি 2 যোগ করে দাও, তাহলে কত হবে? 62। এবার 60-কে তো 3 দিয়ে ভাগ করা যায়, 62-কে ভাগ করতে গেলে 2 এক্সট্রা থেকে যাবে অবশিষ্ট। 4 দিয়ে তো 60-কে ভাগ করা যায়, কিন্তু 62-কে ভাগ করতে গেলে 2 এক্সট্রা থেকে যাবে। আবার 6 দিয়ে তো 60-কে ভাগ করা যায়, 62-কে ভাগ করলে 2 এক্সট্রা থেকে যাবে।
আবার 20 দিয়ে তো 60কে ভাগ করতে পারো, কিন্তু 62কে ভাগ করতে গেলে 2 এক্সট্রা থেকে যাবে। তাহলে এই ধরনের সমস্যায় যদি বলা হয় যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইগুলি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এই একটা সংখ্যা অবশিষ্ট থাকবে, তাহলে কি হবে, সেক্ষেত্রে লসাগু করে যেটা অবশিষ্টর কথা বলছে সেটাকে যোগ করে রাখবো, তাহলে আমার অবশিষ্ট থাকবে। এবার যদি তোমার নিজের প্রশ্ন গঠন করতে হয়, তুমি সেক্ষেত্রে কোন জায়গাটা খেয়াল রাখবে? সবচেয়ে ছোট সংখ্যার থেকে 1 কম অবশিষ্ট থাকা সম্ভব। তুমি যদি বলো 5 অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে, তা তো হয় না। 3 দিয়ে ভাগ করতে গেলে তো 5 অবশিষ্ট কোনোদিন থাকে না, 4 দিয়ে ভাগ করতে গেলেও 5 অবশিষ্ট কোনোদিন থাকে না। সেজন্য সবচেয়ে ছোট সংখ্যার থেকে 1 কম অবশিষ্ট থাকবে, এটা ধরে তুমি অঙ্ক গঠন করতে পারো। আর সমাধানের ক্ষেত্রে কি হবে, লসাগুর পরে যেটা অবশিষ্ট থাকছে তাকে যোগ করে দিতে হবে। যাব পরবর্তী টাইপে। 92 থেকে 95 দাগে আমরা যা পাচ্ছি সেটা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যা দুটি বিভাজ্য, অথবা এখানে আরো একটা সংখ্যা দেওয়া যেতে পারতো, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এইগুলি বিভাজ্য। তাহলে দেখো, যে বৃহত্তম সংখ্যাটা দ্বারা বিভাজ্য তাকে আমরা জানি না, এখানে রেখে দিয়েছি। এবার এটা দিয়ে একে ভাগ করা যায়, আবার এটা দিয়ে একেও ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে এ কে, এই সংখ্যাটার ক্ষেত্রে এ হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক কেন, কারণ একে দিয়ে একে ভাগ করা যায়, এর একটা উৎপাদক। তাহলে এই যে উৎপাদক, এর ক্ষেত্রেও এ গুণনীয়ক, এর ক্ষেত্রেও এ গুণনীয়ক, অর্থাৎ আমি বলতে পারি সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক বলতে পারি। এবার এইরকম সাধারণ গুণনীয়ক একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, বিভিন্ন সংখ্যক হতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় যে সে কে, সে হচ্ছে গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠর গস, সাধারণের সা, গুণনীয়কের গু, গসাগু। তাহলে এই ধরনের প্রশ্ন যদি তোমাকে কেউ করে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এটাও বিভাজ্য এটাও বিভাজ্য, অর্থাৎ এটা হচ্ছে এই দুটোর গসাগু হবে, তাহলে 32 আর 48 এদের গসাগু করো, 2 দিয়ে 16, 2 দিয়ে 24, আবার 2 দিয়ে 8, 12, আবার 2 দিয়ে 4, আর এদিকে 6, আবার এখানে 2 দিয়ে করলে 2 আর 3, তাহলে 2 সবকটার মধ্যে গেছে কোনটা কোনটা, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এই ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, 16 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যা দিয়ে এটা এবং এটা দুটোই বিভাজ্য। এই ধরনের সমস্যা যদি আমরা পাই তাহলে গসাগু করব, কিন্তু কেন করব সেটা আমাদের বুঝে নিতে হবে যে এইটার গুণনীয়ক এটারও গুণনীয়ক, আর এই দুটোর মধ্যে বলেছে, প্রশ্নে বলেছে কোন বৃহত্তম গুণনীয়ক হবে সেটা, তাহলে গসাগু হবে। দেখবো পরবর্তী সমস্যাগুলি। এবারের যে সমস্যাটি সেটা কি, 96 দাগ থেকে আমরা দেখতে পাবো 3, 4, 5 ও 10 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। এবার দেখো বলেছে বৃহত্তম বা 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত, তাহলে সবচেয়ে বেশি কোন সংখ্যাটি 3 অঙ্ক দ্বারা গঠিত যা এইগুলি দ্বারা বিভাজ্য, তাহলে সবচেয়ে বড়, বৃহত্তম, এগুলো বললে তো গসাগু করতে হয়, তাহলে এগুলোর গসাগু করি। গসাগু করলে কত পাবো, 3, 4, 5 আর 10, এদের গসাগু করলে আমি 1 পাবো, করে দেখো। তাহলে 3 অঙ্কের সংখ্যা তো এটা হলো না, তাহলে গসাগুর ধারণা এখানে অ্যাপ্লাই করলে হচ্ছে না। সব থেকে বড় বা বৃহত্তম বলেছে, অথচ গসাগু করলে হচ্ছে না, কি করব তাহলে? এক্ষেত্রে লসাগুর ধারণা আনতে হবে, কিন্তু কেন, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। তো দেখো, এই 3 দ্বারা বিভাজ্য হবে যে সংখ্যাটা সেটা কি হবে, 3-এর কি হবে, সেটা 3-এর গুণিতক হবে, গুণিতক। 4 দ্বারাও বিভাজ্য হবে, তাহলে সেটা 4-এর গুণিতক হবে। 5 দ্বারাও বিভাজ্য হলে 5-এর গুণিতক হবে। 10 দ্বারাও বিভাজ্য হলে 10-এর গুণিতক হবে। তাহলে এটা তাহলে অ্যাকচুয়ালি কি হবে, লসাগু, কারণ 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 10 দ্বারা বিভাজ্য, অর্থাৎ গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট কোনটা। তো আমাকে লসাগু নির্ণয় করতে এখানে বলেনি, আমাকে বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
তো সেটাতে আমরা পরে যাব। আগে আমি আসব এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি কত। তো সবচেয়ে ছোট এইগুলি দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এইখানে 3, 4, 5 আর 10, এক্ষেত্রে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3কে ভাগ করতে পারছি না, 4কে পারছি, 5কে পারছি না, একে পারছি। আবার যদি 5 দিয়ে ভাগ করি 3কে পারছি না, 2কে পারছি না, 1 আর 1 হলো। এবার লসাগু যখন নির্ণয় করব, লসাগু নির্ণয় করলে হলো 2 গুণ 5 গুণ 3 গুণ 2, তাহলে 5 দুগুণে 10, 60 হলো। তাহলে এই 3, 4, 5, 10 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কে? 60, অর্থাৎ এদের লসাগু। এবার এই 60-এর গুণিতকগুলি, 60 এর 2 গুণ করলে 120, 3 গুণ করলে 180, 4 গুণ করলে 240, এই যে 60-এর গুণিতক যা পাবো সেগুলিও কিন্তু এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে। এই যে যেখানে সংখ্যাগুলি পাচ্ছ এইগুলি দ্বারা বিভাজ্য হবে। এবার 3 অঙ্কের বৃহত্তম যে সংখ্যাটা সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 999। এইগুলি দ্বারা বিভাজ্য কখন হবে? আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে এটা, যে এই যে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 999, এইগুলি দ্বারা কি বিভাজ্য? আমি তো জানি না। এইগুলি দ্বারা বিভাজ্য হতে গেলে তাকে 60 দ্বারাও বিভাজ্য হতে হবে। অর্থাৎ আমি বলতে পারি, এক্ষেত্রে আমি বলতে পারি এই 60 হচ্ছে এই লসাগু 60, এগুলি দ্বারা বিভাজ্য। এবার এই 60 দিয়ে যদি একে ভাগ করা যায়, 60 দিয়ে যদি একে ভাগ করা যায় তাহলে এইগুলি দ্বারাও বিভাজ্য হবে। এবার প্রশ্ন হলো, সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারে চলে যাও, 60 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 3 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা 60 দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাটা এগুলি দ্বারাও বিভাজ্য হবে। কেন? 60 দ্বারা বিভাজ্য 120, এগুলি দ্বারাও বিভাজ্য। 60 দ্বারা বিভাজ্য 180, এই 180 এগুলি দ্বারাও বিভাজ্য, এই 180। 60 দ্বারা বিভাজ্য 240, এই 240ও কিন্তু এগুলি দ্বারা বিভাজ্য। অর্থাৎ 60 দ্বারা বিভাজ্য প্রতিটা সংখ্যাই এগুলি দ্বারা বিভাজ্য। তাহলে 60 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত সেটা আগে বের করি। দেখো, 60 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে 60 হলো, 9 হলো, 3 হলো, এখানে 9 নামালাম। 6 ছক 36, 6 দিয়ে করলে 0, 6 ছক 36, থাকলো কত? 9, 3, 39 অবশিষ্ট থাকছে। এই সংখ্যাটাকে 60 দিয়ে ভাগ করতে গিয়ে 39 অবশিষ্ট থাকছে। তাহলে 999 থেকে 39 যদি বিয়োগ করো তাহলে থাকলো কত? 960। এই 960 যে সংখ্যাটা সেটা হচ্ছে 60 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই 3 অঙ্কের এই বৃহত্তম সংখ্যার সাথে এই সংখ্যাগুলোর গসাগুর কোনো সম্পর্ক নেই। এই সংখ্যাগুলির সাথে কোনো সম্পর্ক আমি মনে করলাম নেই, কিন্তু এই সংখ্যাগুলির সাথে 60-এর সম্পর্ক আছে। কি? এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য 60 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ লসাগু। এদের লসাগু 60, আর 60 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 960। ওই যে 3 অঙ্কের বৃহত্তম যে সংখ্যাটা পেলাম যেটা 60 দ্বারা বিভাজ্য, সেইটা এই যে সংখ্যাগুলি আছে না, এই সংখ্যাগুলি দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা এই ধরনের সমস্যা যদি পাই কি করব? যে সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য তাদের লসাগু করব, তাদের লসাগু দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা তাকে নির্ণয় করব। কারণ লসাগু দ্বারা বিভাজ্য যে সংখ্যা সেটা এই সংখ্যাগুলি দ্বারাও বিভাজ্য হবে। যাব পরবর্তী টাইপে। এবার দেখব 99 দাগে একটি সমস্যা, যে সমস্যায় বলা হয়েছে 21, 39 এবং 48কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো, এই যে এই সংখ্যাটাকে আমি একটা সংখ্যা দিয়ে ভাগ করব, এই সংখ্যাটা দিয়ে একে ভাগ করব, করলে আমার 3 অবশিষ্ট থাকবে। অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে একে ভাগ করা যায় না। কাকে ভাগ করা যায়? ভাগ করা যায় 21 - 3, 18কে ভাগ করা যায়, কারণ 3 অবশিষ্ট তাহলে আর থাকবে না। আবার এই সংখ্যাটা দিয়ে একে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তাহলে আমি কি বলবো?
যে এই যে 39-এর থেকে 3 বিয়োগ করলে যে 36 পাবো, ওইটাকে ভাগ করা যায়। আবার এই সংখ্যাটা দিয়ে একে যদি ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকে। 3 যদি প্রথম থেকে বিয়োগ করে দিই তাহলে কি হচ্ছে 46। এক্ষেত্রে কিন্তু আমার 3 অবশিষ্ট থাকবে না। সেই বৃহত্তম সংখ্যাটা এখানে যেটা রয়েছে এটা দিয়ে একে ভাগ করা যায় না, 3 অবশিষ্ট থেকে যায়। তাহলে আমার এইখানে 49 আছে, তো 21, 39, 48 আছে, সরি এখানে 48 আছে। তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে, 48-এর থেকে 3 বিয়োগ করে 45 আনতে হবে। এবার দেখো যে এইখানের যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে একে ভাগ করা যায় না, কিন্তু এর থেকে 3 কম তাকে ভাগ করা যায়। এইখানের সংখ্যা দিয়ে 39-কে ভাগ করা যায় না, কিন্তু তার থেকে 3 কম তাকে ভাগ করা যায়। এখানকার সংখ্যা দিয়ে একে ভাগ করা যায় না, কিন্তু তার থেকে 3 কম তাকে ভাগ করা যায়। অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় 18-কে, এই সংখ্যা দিয়ে ভাগ করা যায় 36-কে, এই সংখ্যা দিয়ে ভাগ করা যায় 45-কে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই যে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, এখান থেকে আমাকে বের করে আনতে হবে যে কি এই সংখ্যা 3টে নয়, এটা দিয়ে ভাগ করা যায় যাকে, সে হচ্ছে 18, 36, 45। একে ভাগ করলে যেহেতু 3 অবশিষ্ট থাকছে, তাহলে ওর থেকে 3কে আমি বিয়োগ করে দিলে তবেই তো আমি সেই সংখ্যাটা পাবো যাকে এটা দিয়ে ভাগ করা যায়। এবার এই 3টে সংখ্যার ক্ষেত্রে একে দিয়ে এদেরকে ভাগ করা যাচ্ছে, তাহলে এর একে হয় গুণনীয়ক, এর গুণনীয়ক, এর গুণনীয়ক। তাহলে আমি এইভাবে যদি তীর চিহ্ন টেনে দিই, একে ভাগ করতে পারছি তাই এটা গুণনীয়ক, এটা গুণনীয়ক। একেও ভাগ করতে পারছি তাহলে এরও গুণনীয়ক, একে দিয়ে একেও ভাগ করতে পারছি তাহলে এরও গুণনীয়ক এটা। তাহলে সবার গুণনীয়ক হলে কি হচ্ছে, সাধারণ হচ্ছে। আর এই সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা এদেরকে ভাগ করা যায় তার মধ্যে সবচেয়ে বড়, তাহলে গরিষ্ঠ, তাহলে গরিষ্ঠ। অর্থাৎ এখানে থাকবে কে, এদের 3 জনের গসাগু, এদের 3 জনের গসাগু থাকবে যাকে দিয়ে এই 3টেকে ভাগ করা যায়। তাহলে এই 3টের গসাগু কত হয়, 3 দিয়ে 3 6 18, 3 12 36, 3 15 45, আবার 3 দিয়ে 2, 3 দিয়ে 4, 3 দিয়ে 5, আর সবকটাকে ভাগ করতে পারছি না, অর্থাৎ এই দুটো। তাহলে 3 গুণ 3 সমান সমান 9। এবার দেখো এই 9 দিয়ে, এই 9 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যাকে দিয়ে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়, 3টেকেই ভাগ করা যায়, সবচেয়ে বড় সংখ্যা 9। তাহলে এই 9 দিয়ে যখন এদেরকে ভাগ করতে পারছি, তাহলে এই 9 দিয়ে একে ভাগ করতে গেলে 3 অবশিষ্ট থাকবে, একে ভাগ করতে গেলেও 3 অবশিষ্ট থাকবে, একে ভাগ করতে গেলেও 3 অবশিষ্ট থাকবে। তাই আমি 3কে বারবার বিয়োগ করে রেখেছিলাম, বিয়োগ করে যাদেরকে পেয়েছিলাম তাদের গসাগু নির্ণয় করেছিলাম। অর্থাৎ এই ধরনের সমস্যায় কেন 3কে বিয়োগ করতে হয় এটা আমরা বুঝতে পারলাম। আর বিয়োগ করার পরে যে 3টে সংখ্যা পাবো তারা এইটা দ্বারা বিভাজ্য হবে, তাই এইগুলোর গসাগু হবে এইটা। এই ধরনের সমস্যা যদি পাও তাহলে তুমি এইভাবেই সমাধান করবে। যাব 100 দাগে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 180 ও 3। একটি সংখ্যা 45 হলে অপরটি কত? আমরা একটু আগে সূত্র শিখেছিলাম, সেই সূত্র ধরে আমাদের করতে হবে। দুটি সংখ্যার লসাগু আর গসাগু কি আছে, লসাগু হচ্ছে 180 আর গসাগু কত আছে 3। এই লসাগু গুণ গসাগু মানে সংখ্যা দুটির গুণফল, এই সংখ্যা দুটোর গুণফলও যা লসাগু আর গসাগুর গুণফলও তাই। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি আমি জানি, একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পাওয়া যায়, তাহলে লসাগু আর গসাগুর গুণফলকে যদি আমি একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে অপর সংখ্যাটিকে পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল, আবার লসাগু গসাগুরও গুণফল। তাহলে এই সংখ্যা দুটোর গুণফলকে আমি একটা সংখ্যা 45 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি, 3 দিয়ে কাটলে 3 15 45, 15 দিয়ে 15কে 15 15 12, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 12। তাহলে আমার একটা সংখ্যা 45 আর অপর সংখ্যা 12, এদের লসাগু আর গসাগু তুমি নির্ণয় করো, এখনই নির্ণয় করবে, করে দেখো এই দুটোর লসাগু 180, গসাগু 3 হচ্ছে কিনা। যদি হয় তাহলে তোমার উত্তর মিলেছে। এবার দেখবো পরবর্তী সমস্যা 101 দাগ। 101 দাগে কি আছে, 14 থেকে 77 পর্যন্ত 7-এর কতগুলি উৎপাদক আছে। এই জায়গাটা লক্ষ্য করো, 101 দাগেরটা।
101 দাগ। 14 থেকে অর্থাৎ 14কে ধরবো 77 পর্যন্ত। তাহলে 14 আগে 7-এর গুণিতক কত? 7 ও কে 7। আবার 77-এর পরে 7 11 77 7 12 84। তাহলে এখানে 12 নম্বর আর এখানে 1 নম্বর। আমার 11 নম্বর পর্যন্ত আসছে 2 নম্বর থেকে। তাহলে 2 এর থেকে 11 কতগুলি হলো? 2 এর থেকে 11 হলো। 11 থেকে 2 এর আগের সংখ্যাটা বিয়োগ করো, 10টি হলো। তাহলে 14 থেকে 77 পর্যন্ত 7-এর গুণিতক আছে কয়টি? 10টি। আবার 102 দাগে যাব। 102 দাগে বলছে 14 ও 77-এর মধ্যে, 14 এবং 77-এর মধ্যে, অর্থাৎ এই 14 এবং 77-এর মধ্যে যদি বলে তাহলে 14 আর 77 এর মধ্যবর্তী অঞ্চলে 7-এর গুণিতক কতগুলি আছে? তাহলে এখানে 7 দুগুণী 14, 7 11 77, এর মধ্যবর্তী অঞ্চলে আছে 3 নম্বর থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত। তাহলে কটা হলো? তাহলে এই 10-এর থেকে 3-এর আগের সংখ্যা 2 বিয়োগ করে দাও, 8টি আছে। একদম ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এরপরে 103 দাগে 14 থেকে 77-এর আগে পর্যন্ত। তাহলে এবার আবার অন্য কথা বলছি। 14কে ধরবো, 14 থেকে 77-এর আগে পর্যন্ত। তাহলে 14-র আগে 7-এর 1 নম্বর গুণিতক আছে, আর এখানে 7-এর 11 নম্বর গুণিতক। তাহলে 7 10 70। তাহলে এই 7-এর 10 নম্বর গুণিতক 2 নম্বর থেকে শুরু। তাহলে 7-এর 2 নম্বর গুণিতক 14, সেখান থেকে শুরু হলো 3 7 21, 4 7 28, 5 7 35, পরপর 7 10 70, 77-এর আগে পর্যন্ত। অর্থাৎ 76 পর্যন্ত 7-এর যে কটা গুণিতক পাচ্ছি তারা হচ্ছে কত? 7-এর 2 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত। তাহলে কটা থাকলো? 2 থেকে 10 পর্যন্ত হচ্ছে 2 এর আগের সংখ্যাকে বিয়োগ করলে পাবো 9টি গুণিতক থাকছে। তাহলে এক্ষেত্রে একই ধরনের সংখ্যা রয়েছে, উত্তর 3 বার 3 রকম। 14 থেকে 77 পর্যন্ত কতগুলি আছে? 14 থেকে 77 পর্যন্ত। তাহলে 14কেও নেব, 77কেও নেব। তাহলে 14 থেকে 77 পর্যন্ত কয়টা পাচ্ছি আমরা? 10টা পাচ্ছি। আবার 14 ও 77-এর মাঝখানে, তাহলে দুই পাশে দুটো বাদ গেল, 8টা। 14 থেকে 77-এর আগে পর্যন্ত, অর্থাৎ 14 থেকে 77 পর্যন্ত ছিল 11টা, 77-এর আগে যখনই আসবে 77 বাদ হয়ে যাবে, 9টা হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আমরা সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারেও শিখেছি, এখানেও শিখলাম। আর পরের অঙ্কটা যাব 104। 7-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি কত? 7-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি কত? এখানে উৎপাদকের রয়েছে, কথাটা কেটে দিয়ে গুণিতকের করতে হবে। তাহলে 7-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি কত কিভাবে নির্ণয় করতে হয় আমরা সংখ্যাতত্ত্ব বইয়ে কিন্তু শিখে নিয়েছি অলরেডি। 7-এর প্রথম 7টি গুণিতক 7 কে 7, 7 গুণ 2 14, এইভাবে প্রথম 7টা গুণিতক নির্ণয় করো, করে তাদের যোগ করে দাও, একদম সহজ। কিন্তু যদি বলা হয় 7-এর প্রথম 5000টি গুণিতকের সমষ্টি কত, তখন ওই 5000টা নির্ণয় করে তাদের যোগ করতে গেলে পরীক্ষার হলে সময় শেষ হয়ে যাবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? চলো এবার দেখে নেব সেই পদ্ধতিটা। 7-এর প্রথম 7টি গুণিতককে আমি গুণ আকারে রেখে দেব। 7 গুণ 1, 7 গুণ 2, 7 গুণ 3, 7 গুণ 4, 7 গুণ 5, 7 গুণ 6, 7 গুণ 7। এবার এদের সমষ্টি বলেছে, তাই তো? সমষ্টি মানে যোগ, যোগ চিহ্ন বসিয়ে দাও। এই পদ্ধতিও তোমাদের করতে হবে না, শর্ট পদ্ধতিতে আমি যাচ্ছি। এখান থেকে 7কে কমন নিয়ে নাও, পড়ে থাকে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7। তাহলে দেখো 7-এর সাথে গুণ হচ্ছে কে? প্রথম 7টি সংখ্যার সমষ্টি। প্রথম 7টি সংখ্যার সমষ্টি কি? আমরা সূত্র জানি 7 গুণ 8 ভাগ 2, এর সাথে গুণ হচ্ছে 7। তাহলে 7-এর প্রথম 7টি গুণিতক কথার অর্থ কি? 7-এর সাথে প্রথম 7টি সংখ্যার সমষ্টি। তাহলে এখানে কত হচ্ছে? 4 7 28, 7 গুণ 28। এটা তুমি গুণ করো, গুণ করে সেটাই হবে উত্তর। এবার বলা হলো 7-এর প্রথম 5000টি গুণিতকের সমষ্টি। তাহলে 7-এর সাথে গুণ হবে কে? প্রথম 5000টি সংখ্যার সমষ্টি। তাহলে 5000টি সংখ্যার সমষ্টি হচ্ছে 5000 গুণ 5001 ভাগ 2। তাহলে এখানে এবার কাটলে কত হচ্ছে? 2500। তাহলে 7 গুণ 2500 গুণ 5001। এই গুণফলটা নির্ণয় করতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় যেতে পারে, 1 মিনিটেও করে দেওয়া যায়।
তাহলে তোমার 5,000টা গুণিতক নির্ণয় করে তাদের যোগ করতে গিয়ে যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দরকার ছিল সেটা আর লাগছে না। এইভাবে এর সমাধান করতে হবে। এরপরে যাব 105 দাগে, 7-এর সমস্ত উৎপাদকগুলির সমষ্টি কত। এবার কিন্তু উৎপাদক বলেছে, তাহলে 7-এর সমস্ত উৎপাদক কত। সমস্ত উৎপাদক এইভাবে বের করতে হয়, কত 1 গুণ 7, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, আর যাচ্ছে না। তাহলে সমস্ত উৎপাদক হচ্ছে 1 আর 7 সমান সমান 8। এইটা গেল। এবার এখানের এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দিত, মনে রাখবে এখানে নেই, আমি বলে দিচ্ছি যে 7-এর সমস্ত গুণিতকগুলির সমষ্টি কত। 7-এর সমস্ত গুণিতক অর্থাৎ 7-এর যত গুণিতক আছে, কতগুলি গুণিতক আছে, অসংখ্য গুণিতক আছে, অসংখ্য গুণিতক আছে। তাহলে অসংখ্য সংখ্যার সমষ্টি কত, অসংখ্য, তার সাথে 7 গুণ করলে অসংখ্য হতো। তাহলে 7-এর গুণিতক সংখ্যা কতগুলি, অসংখ্য, তার সমষ্টি কত, অসংখ্য, তার 7 গুণ কত, অসংখ্য। তাহলে এখানে যদি বলা হতো 7-এর সমস্ত গুণিতকগুলির সমষ্টি কত, অসীম বা অসংখ্য হতো। যাব 106 দাগে, 8 ও 9-এর প্রথম সাধারণ গুণিতকটি কত। এইবার দেখো কথাটা কি বলেছ, 8 ও 9-এর প্রথম সাধারণ গুণিতক। প্রথম মানে সব থেকে কম, সব থেকে কম মানে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে সাধারণ গুণিতক লসাগু। তাহলে এই দুটো লসাগু নির্ণয় করবে। 107 দাগে কি বলছে, 12 ও 13-এর দুটি সাধারণ গুণিতক কত কত। তাহলে দুটি সাধারণ গুণিতক বলেছে, তাহলে 12-13-এর প্রথম সাধারণ গুণিতক কত, ওদের লসাগু। তারপরেরটা কত, লসাগুর 2 গুণ। তারপরেরটা কত, লসাগুর 3 গুণ। এরকম তুমি লসাগু নির্ণয় করে তার 2 গুণ, 3 গুণ, 4 গুণ যা পাবে সেগুলি সবই এই 12-13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 12-13 গুণিতক হবে, সাধারণ গুণিতক হবে। তাহলে 12-13 সাধারণ গুণিতক দুটো চেয়েছে, তুমি যে কোনো দুটো করতে পারো। প্রথমটা পাবে লসাগু, তারপরে লসাগুর সাথে 5 গুণ করলে যেটা হবে সেটা, বা লসাগুর সাথে 10 গুণ করলে যেটা হবে সেটা, বা লসাগুর সাথে 4 গুণ করলে যা হবে সেটা। তুমি যে কোনো দুটো বের করে দেখাবে। এখানে এখানে নির্দিষ্ট কোনো উত্তর চাইনি, বলেছে যে কোনো দুটো। তাহলে তুমি লসাগু তো প্রথমে করবেই, তারপরে যে কোনো একটা নির্ণয় করে নেবে লসাগুর সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করে। চলে আসবো পরবর্তী সমস্যা 108 দাগে। 108 দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও, তোমার বইয়ের সাথে এখানে মিলিয়ে নাও। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, আমরা আজকের ক্লাসে শুরুতে কি শিখেছিলাম, দুটি মৌলিক সংখ্যার গসাগু। আর এবার শিখবো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, 108 দাগে পাচ্ছি পরস্পর মৌলিক। ভালো করে লক্ষ্য করো, পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কথার অর্থ হচ্ছে যে সংখ্যা দুটির কথা বলবো, যেমন ধরো 15 আর 22, একটা সংখ্যাও মৌলিক নয়, দুটোই যৌগিক, কিন্তু এরা পরস্পর মৌলিক। কেন, এদের মাঝখানে সাধারণ উৎপাদক 1 ছাড়া আর কিছু নয়, নেই তো, আর নেই। 1 ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক যদি না থাকে, তাহলে এদের সাধারণ উৎপাদক 1, বড় কোনটা সবচেয়ে বেশি, ওই 1, তাই গসাগু কত, 1। বোঝা যাচ্ছে তো। এবার 109 দাগে, দুটি মৌলিক সংখ্যার গসাগু গুণ লসাগু। দুটো মৌলিক সংখ্যায় চলে আসো। 109 দাগে দেখো, দুটো মৌলিক সংখ্যা, একটা 7 ধরলাম, একটা 11 ধরলাম। এদের গসাগু কত হবে, 1 হবে, আর লসাগু হবে 7 গুণ 11। তাহলে এবার এই লসাগু আর গসাগুকে গুণ করলে এর মানটার সাথে 1 গুণ হলো, অর্থাৎ তাই তো থেকে যাচ্ছে, এইটাই তো থেকে যাচ্ছে, অর্থাৎ ওদের গুণফল। সংখ্যা দুটোর গুণফল কত, 7 গুণ 11। লসাগু গুণ গসাগু কত, 7 গুণ 11। তাহলে গসাগু তো 1, এই 1 গসাগু হওয়ার জন্য এই এই গুণফলটা একই থেকে যায়, তাই গসাগু গুণ লসাগু সমান সমান তাদের গুণফলই হবে। এবার যাব 110 দাগে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। এবার দেখো এদের লসাগু কত হবে। এদের ক্ষেত্রে আমাকে লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করতে গিয়ে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক পাবো না, অর্থাৎ এদের গুণফলই হবে এদের লসাগু। এক্ষেত্রেও ঠিক একই রকম, যে দুটো পরস্পর মৌলিক সংখ্যা লসাগু, তাদের গুণফল গসাগু 1। দুটো মৌলিক সংখ্যা, তাদের লসাগু গুণফল, তাদের গসাগু 1। এক্ষেত্রে মনে রাখবে। এবার যাব 111 দাগে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল কত।
তাহলে দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু এবং গসাগু তার গুণফলটা কি? তাদের নিজেদের গুণফল। এটা লিখবে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান ওই সংখ্যা দুটির গুণফল। যাব পরবর্তী সমস্যায় 112, দুটি পরস্পর মৌলিক সংখ্যার প্রতিটি কি মৌলিক সংখ্যা? এটা আমাদের একটু যাচাই করে দেখতে হবে। দুটো পরস্পর মৌলিক সংখ্যা, আমি পঞ্চম শ্রেণীর আমার গণিত বইতে কিন্তু এই বিষয়টাকে বুঝিয়ে বলেছি যে কি দুটো পরস্পর মৌলিক সংখ্যা 112 দাগ, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 22, এরা দুটোই কি মৌলিক? না, দুটোই মৌলিক না। আবার 11 আর 13 দুটোই মৌলিক, এরা পরস্পর মৌলিক। আবার আরেকটা পেলাম যে পরস্পর মৌলিক সংখ্যা একটা যৌগিক আর একটা মৌলিক লিখবো, তাহলে একটা 5 আর একটা হচ্ছে 6। তাহলে দেখো দুটোই যৌগিক, দুটোই মৌলিক, একটা মৌলিক একটা যৌগিক। তাহলে দুটো পরস্পর মৌলিক সংখ্যা সর্বদা নিজেরাও মৌলিক হবে এরকম নয়, নিজেরা মৌলিক হলে তো পরস্পর মৌলিক হবেই, তাছাড়াও দুটো যৌগিক সংখ্যাও পরস্পর মৌলিক হতে পারে, আবার একটা মৌলিক একটা যৌগিক সংখ্যা তারাও পরস্পর মৌলিক হতে পারে। কোন সূত্রে বা কোন শর্তে? তাদের মাঝখানে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যাব পরের সমস্যায় 113 দাগে, 28টি আম ও 42টি লিচু সর্বাধিক কতজন বালকের মধ্যে সমানভাবে বন্টন করা যাবে? তাহলে এই অঙ্কটা আমি করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, জাস্ট একটু বুঝিয়ে দেব যে কয়টা আম? 28টি আম, 28টি আম। আর লিচু কয়টা? লিচু হচ্ছে 42টি, 42টি লিচু। এবার এইখানে যতজন বালক আছে তাদের মধ্যে সমান ভাগ করে দেব, অর্থাৎ এখানে যে কটা বালক আছে তাকে দিয়ে একে ভাগ করা যায়, আবার এখানে যে কটা বালক আছে তাকে দিয়ে একেও ভাগ করা যায়, অর্থাৎ এর গুণনীয়ক একে দিয়ে যখন ভাগ করতে পারছি এরও গুণনীয়ক, দুটোরই গুণনীয়ক সাধারণ গুণনীয়ক। আর সর্বাধিক কতজন? সর্বাধিক যতজন সেই সংখ্যাটা এর গুণনীয়ক আর এর গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়কের মধ্যে সর্বাধিক, অর্থাৎ এই দুটোর গসাগু করতে হবে। এই দুটোর গসাগু করলে তুমি কতজন বালক সেটা পেয়ে যাবে। এবার যাব 115 দাগে, 9-এর প্রথম 4টি গুণিতকের সমষ্টি কত? ওই সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত? তাহলে একটু আগেই আমরা করলাম, 115 দাগে কি পাচ্ছি? 9-এর প্রথম 4টি গুণিতক, 4টে বললে 4টি সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 2, 10, 90, তাদের অঙ্কগুলির সমষ্টি কত? 9 যোগ 0 সমান সমান 9। তাহলে 115 দাগ পর্যন্ত আমরা আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের যে সমস্যাগুলি পেলাম চ্যাপ্টার নাম্বার 2 এর 81 থেকে 115, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইচডব্লিউ দেব, আমি বলেছিলাম প্রথমে যে এইচডব্লিউ দেব, এইচডব্লিউ তোমাদের থাকছে 81 দাগ থেকে 115 দাগ পর্যন্ত যতগুলি সমস্যা তোমরা সমাধান এখানে পেলে প্রতিটি অঙ্ককে খাতায় কষে করবে, দাগ নম্বর বসিয়ে দিয়ে উত্তর বসাবে না, কষে করবে। এই এইচডব্লিউ করার পরে তুমি যদি মনে করো তোমার দক্ষতা আরো অনেক গুণ বাড়িয়ে নিয়ে যেতে চাও, তাহলে এই অঙ্কগুলোর মতো করে নিজে একটা করে অঙ্ক গঠন করো, তার সমাধান করো, তোমার দক্ষতা অনেক গুণ বেড়ে যাবে। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তুমি সবার আগে এগিয়ে থাকবে, পরীক্ষায় তুমি সাফল্য অর্জন করবে সবাইকে পেছনে ফেলে দিয়ে। পরবর্তী ক্লাসে আমরা 116 দাগ থেকে সমস্যার সমাধান করতে শুরু করব। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো।